আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে পুরনো পাপ, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি। আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে ভৌতিক গল্পের স্বনামধন্য লেখিকা হিসেবে শর্মিষ্ঠা চ্যাটার্জির নাম অন্যতম। 24শে জানুয়ারি 1995 সালে তিনি উত্তর 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মধ্যমগ্রামের বাসিন্দা। বরানগরের মোহন গার্লস উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে সেখানকারই হীরালাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। বর্তমানে লেখার সাথে সাথে তিনি একজন অঙ্কন শিক্ষিকা হিসেবেও সুনামের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। খুব কম বয়স থেকেই বিভিন্ন পত্রপত্রিকার গল্প পড়ার মাধ্যমে উৎসাহিত হয়ে আজ তিনি নিজেই কলম ধরেছেন। তার লেখা গল্পগুলি আজ ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ইবুক ম্যাগাজিন, ইউটিউব অডিও চ্যানেলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আজ পাঠক পাঠিকাদের কাছে তার নাম পৌঁছে গিয়েছে সুনামের সাথে। নিজস্ব বই এখনও তার প্রকাশ পায়নি, তবে ভবিষ্যতে আশা করি তার অসাধারণ লেখনীগুলি একটি পুস্তক আকারে প্রকাশ পাবে। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। সূত্রধর রৌনক মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে বর্ণালী দেববর্মন, দেবাশ্রিতা বসু ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখার্জি, ঝিনুক চ্যাটার্জি, পার্থ মুখার্জি, পিয়ালি মণ্ডল, প্রিয়নাথ মুখোপাধ্যায় ও প্রবীর মিত্র। সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। রাতুল, এবার গাড়িটা থামাও। এই মুষলধারা বৃষ্টির মধ্যে আর গাড়ি চালিও না। চলো গাড়িটা এক জায়গায় রেখে গাড়ি থেকে কোথাও নেমে দাঁড়াই। যা জোরে জোরে বাজ পড়ছে, বাবা আমার খুব ভয় করছে। ময়নার কথা শুনে রাতুল এদিক ওদিক তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বেশ চিন্তিত গলায় বলে, এই রাস্তায় একটা চায়ের দোকান বা কোনো খাবারের হোটেল তো দেখতে পাচ্ছি না। গাড়িটা রেখে দাঁড়াবো কোথায় বলো তো ময়না? রাতুলের প্রশ্ন শুনে ময়নাও গাড়ির বন্ধ কাচের জানলা দিয়ে দেখতে দেখতে বলে, রাস্তার ধারে যে কটা গুমটি দোকান পড়ছে সব কটা তো বন্ধ দেখছি। সত্যি গাড়িটা রেখে যে মাথার গাড়িটা বাঁচানোর জন্য আমরা কোথাও যে দাঁড়াবো সেই জায়গাও চোখে। এই কথা বলতে বলতে ময়না থেমে গিয়ে আবারও বেশ উত্তেজিত কণ্ঠে বলে, রাতুল, রাতুল গাড়ি থামাও তাড়াতাড়ি। ময়নার উত্তেজিত গলা শুনে রাতুল গাড়িটা ব্রেক কষে রাস্তার এক পাশে থামিয়ে রেখে বলে, কি হয়েছে ময়না? গাড়ি থামাতে বললে কেন? রাতুলের প্রশ্ন শুনে ময়না গাড়ির বন্ধ কাচের জানলাটা খুলে অন্ধকার বাইরের রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলে, রাতুল, রাস্তার ওই পাশে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছ? ময়নার প্রশ্ন শুনে রাতুল গাড়ির খোলা জানলা দিয়ে মুখ বাড়িয়ে চোখ কুঁচকে বলে, হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু বাড়িটা তো দেখে মনে হচ্ছে পুরনো দিনের একটা রাজবাড়ি। হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলো না রাতুল, আজ রাতটা আমরা ওই রাজবাড়িতে গিয়ে কাটাই। কাল সকালে বরঞ্চ আমরা বাড়ি ফিরব। ময়নার এই কথা শুনে রাতুল আর কোনো আপত্তি না করে দুজনে গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে রাজবাড়ির দিকে হাঁটতে থাকে। হঠাৎ ময়নার কানে কে যেন ক্ষণক্ষণে গলায় বলে, আয় আমার কাছে আয় ময়না, আমি যে তোর জন্য অপেক্ষা করছি কবে থেকে। এক মহিলা কণ্ঠের ক্ষণক্ষণে আওয়াজ ময়নার কানে ভেসে আসতেই সে ভয় চমকে পিছনে ফিরে বলে, কে কথা বললে? কে? সামনে আসো বলছি। ময়নাকে অন্ধকারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পিছন ফিরে কথা বলতে দেখে রাতুল বলে, ময়না, কি হলো? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো? আমার মনে হলো পিছন থেকে কে যেন ক্ষণক্ষণে গলায় আমাকে ডাকছে। আর যে ডাকছে মনে হলো কোনো মহিলা। এই নির্জন জায়গায় তোমাকে কোনো মহিলা ডাকবে? ধুর, এ তোমার মনের ভুল। তাড়াতাড়ি আসো তো আমার সঙ্গে।
রাতুলের ধমক শুনে ময়না বেশি দেরি না করে জঙ্গলের সুড়িপথ ধরে যেই রাজবাড়ির সামনে লম্বা দালানে উঠতে যাবে, তখনই ময়নার দৃষ্টি রাজবাড়ির দোতলা জানলার দিকে পড়তেই বিদ্যুৎ চমকানোর আলোতে ময়না দেখে জানালার গড়াত ধরে একটা ফর্সা মতো দেখতে ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে তার দিকে খ্যাক খ্যাক করে হাসছে। ময়না এইরকম একটা দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রাতুলের একটা হাত খামচে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, রাতুল, রাজবাড়ির দোতলার জানলাটা দিকে তাকাও, দেখো ওই মহিলাটা আমার দিকে তাকিয়ে কেমন খ্যাক খ্যাক করে হাসছে, দেখে না কেমন ভয় লাগছে। ময়নার এই কথা শুনে রাতুল রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকিয়ে কোনো মহিলাকেই দেখতে পায় না। তারপর রেগে গিয়ে বলে, ওহ ময়না, তুমি তখন থেকে কি শুরু করেছো বলো তো? একবার বলছো তোমাকে পিছন দিক থেকে ক্ষণক্ষণে গলায় কোনো মহিলা ডাকছে, আবার বলছো রাজবাড়ির দোতলার জানলায় দাঁড়িয়ে একটা মহিলা তোমার দিকে তাকিয়ে হাসছে। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল ময়না? তুমি জানলার দিকে একবার তাকিয়ে দেখো তো ভালো করে, কোথায় কোন মহিলা দাঁড়িয়ে। রাতুলের কথা শুনে ময়নাও রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকায়, কিন্তু কোনো মহিলাকে দেখতে না পেয়ে ময়না হতভম্বের মতো অবাক গলায় বিড়বিড় করে, এই তো কিছুক্ষণ আগে মহিলাটা জানলার গড়াত ধরে দাঁড়িয়েছিল, এরই মধ্যে গেল কোথায়? কি গো ময়না, কি ভাবছো? আসো বারান্দায় উঠে আসো। রাতুলের কথা শুনে ময়না বারান্দায় উঠতেই রাতুল রাজবাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে দিতে বলতে থাকে, কেউ আছেন বাড়িতে? আজ রাতটুকু আমাদেরকে এই বাড়িতে আশ্রয় দেবেন? আমরা খুব বিপদে পড়ে আজ রাতটুকু এই বাড়িতে আশ্রয় চাইতে এসেছি। রাতুল যখন রাজবাড়ির সদর দরজায় ধাক্কা দিতে দিতে যখন এই সব কথাগুলো বলছে, তখন রাতুলের হাতের ধাক্কায় রাজবাড়ির সদর দরজাটা আপনা থেকে খুলে যেতেই রাতুল খানিকটা হকচকিয়ে উঠল। পরে সেই হকচকানি ভাবটা কাটিয়ে রাতুল ময়নাকে নিয়ে রাজবাড়ির অন্দরে প্রবেশ করতেই দেখে রাজবাড়ির ভেতর অন্ধকার ঘুটঘুট করছে। রাজবাড়ির ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার দেখে রাতুল জিন্সের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারিদিকে ঘোরাতেই দেখে মাকড়সার জাল ও মেঝেতে ধুলো ময়লা ভর্তি। সেই সঙ্গে ইঁদুর, টিকটিকি ও আরশোলা এদিক ওদিক ছোটাছুটি করছে। এছাড়া রাজবাড়ির আনাচে কানাচে বাদুর, চামচিকের আড্ডা কিলবিল করছে সব। ময়না রাজবাড়ির ভেতরের এই অবস্থা দেখে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় রাতুলকে বলে, রাতুল, রাজবাড়ির যে অবস্থা দেখছি, আমরা আজ রাতটা রাজবাড়ির থাকবো কোথায়? চলো আমরা আবার গাড়িতে ফিরে যাই, এখানে বেশিক্ষণ থাকলে বাদুর, চামচিকের হাতে আমরা মারা পড়ব। উফ ময়না, রাজবাড়ির নিচের তলায় বাদুর চামচিকির আড্ডা, দোতলায় তো থাকবে না। চলো দোতলায় যাই, দোতলার কোনো একটা পরিষ্কার ঘর খুঁজে পেলে আজ রাতটা ওই ঘরেই কাটিয়ে দেবো। রাতুল এই কথা বলে ময়নাকে নিয়ে একতলা ছেড়ে দোতলায় সিঁড়ির দিকে যেই উঠতে যাবে, হঠাৎ পিছন থেকে একটা ঘর ঘরে গলার আওয়াজ শোনা যায়। আপনারা কে? দোতলায় কি করতে যাচ্ছেন? ঘর ঘরে গলার আওয়াজটা রাতুল ও ময়নার কানে ভেসে আসতেই দুজনে চমকে উঠে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে রাজবাড়ির একতলায় বৈঠকখানার মাঝখানে হাতে হ্যারিকেন নিয়ে বছর ৭০-৭২-এর এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আর কৌতূহলী দৃষ্টিতে রাতুল ও ময়নার দিকে তাকিয়ে আছে। রাতুল ও ময়না বৃদ্ধ লোকটার দিকে তাকাতেই সে আবার ওদের দুজনকে প্রশ্ন করে, আপনারা কে? দোতলায় কি করতে যাচ্ছেন? বৃদ্ধ লোকটির প্রশ্ন শুনে রাতুল তখন তাদের অবস্থা সম্পর্কে সমস্ত কথা জানাতেই সে বলে, আসুন, আমার সঙ্গে আসুন। যে ঘরটা মোটামুটি থাকার উপযুক্ত, আমি আপনাকে সেই ঘরে নিয়ে যাচ্ছি। বাকিগুলোর অবস্থা একেবারেই খারাপ।
বৃদ্ধ লোকটির কথা শুনে রাতুল ও ময়না দোতলা সিঁড়ি দিয়ে নামতেই বৃদ্ধ লোকটি একতলা সিঁড়ির পাশ থেকে সরু করিডোর ক্রস করে। করিডোরের একদম কোণার দিকে একটা ছোট ঘরের সামনে দাঁড়িয়ে সে ওদের দুজনের দিকে তাকিয়ে বলে, আজ রাতে এই ঘরটা আপনাদের জন্য। রাজবাড়ির এই একটা মাত্র ঘরই থাকার উপযুক্ত। বৃদ্ধ লোকটির কথা শুনে রাতুল বেশি কথা না বাড়িয়ে ময়নাকে নিয়ে যেই ঘরে ঢুকতে যাবে বৃদ্ধ লোকটি বলে, দাদাবাবু, দিদিমণি, বাইরে থেকে কোনো মহিলা ডাকলে আপনারা কিন্তু খবরদার সাড়া দেবেন না। যদি আপনাদের মধ্যে কেউ একজন সেই মহিলার ডাকে একবার সাড়া দিয়ে ফেলেন, তাহলে ঘোর বিপদ হবে আপনাদের। কেন? সেই মহিলার ডাকে সাড়া দিলে আমাদের কি বিপদ হবে শুনি? সে আমি জানি না কি বিপদ হবে। আপনাদের যেটা বারণ করলাম দয়া করে শুনবেন। আমি এখন যাই, অনেক রাত হয়েছে, আপনারা শুয়ে পড়ুন। এই কথা বলে বৃদ্ধ লোকটি চলে যেতেই ময়না বলে, রাতুল, তুমি লক্ষ্য করলে বৃদ্ধ লোকটির হাবভাব কেমন রহস্যজনক না? ময়নার প্রশ্ন রাতুল কানে না দিয়ে জুতো খুলে বিছানায় উঠে হাই তুলতে তুলতে রাতুল বলে, এই ময়না, বেশি ভাট না বকে তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতুল এই কথা ময়না ঘুম জড়ানো গলায় প্রশ্ন করে, আপনি কে? তো রাতে আমাকে ডাকছেন কেন? আমি কে তুই চিনতে পারছিস না ময়না? আমি হলাম গিয়ে মঙ্গলা, তোর সেই ছোটবেলার প্রিয় বান্ধবী। তোর মনে নেই? তোর সঙ্গে এত বছর পর দেখা হলো তো, তাই তোর সঙ্গে একটু গল্প করতে এলাম। আয়, আমার সাথে গল্প করবি, আয়। বন্ধ দরজার বাইরে থেকে মহিলা অবয়বটির এই কথা শুনে ময়না বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলতেই দেখে একটা কালো মহিলা অবয়ব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছে। অবয়বটিকে দোতলায় উঠতে দেখে ময়নাও মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছন দোতলার সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর বলতে থাকে, দাঁড়াও তুমি, রাজনন্দিনী, আমি আসছি তোমার সঙ্গে গল্প করতে। এই কথা বলতে বলতে ময়না সেই কালো মহিলা অবয়বটির পিছন পিছন সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে থাকে দ্রুত গতিতে। হ্যাঁ রে রাতুল, রায়গঞ্জ থেকে ঘুরে আসার পর ময়নার কি হয়েছে বলতো? বিজয়ার প্রশ্ন শুনে রাতুল লুচি ছিঁড়তে ছিঁড়তে বলে, মা, তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? কি হয়েছেটা কি? বৌমার মধ্যে ইদানিং একটা পরিবর্তন এসেছে জানিস? তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, কিন্তু ওর এই পরিবর্তন আমার চোখে পড়েছে। ময়নার কি পরিবর্তন তোমার চোখে পড়েছে বলো তো? গতকাল তুই অফিস থেকে ফেরার আগে বৌমা ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে না দেখে আমি বৌমাকে ঠাকুর ঘরে সন্ধ্যে দেওয়ার জন্য বলতে যাই। গিয়ে দেখি বৌমা ঘরের আলো নিভিয়ে জানলার কাছে দাঁড়িয়ে একটা হাত দিয়ে সামনের চুলগুলো পাকাচ্ছে আর মুখে বিড়বিড় করে কী সব যেন বলে চলেছে, কিন্তু কি বলছে সেটা আমি বুঝতে পারিনি। আমি ওকে বলি, ময়না, সন্ধে 7টা বেজে গেছে, তুমি ঠাকুর ঘরে সন্ধে দিতে যাবে না? আর এই সন্ধেবেলায় ঘরের আলো নিভিয়ে জানলার সামনে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? এই কথা বলে আমি ঘরের আলোটা যেই জ্বালাতে যাব, অমনি ময়না হিস হিসে গলায় বলে ওঠে, মা, আমি আর সন্ধেবেলায় পুজো দেব না, এবার থেকে আপনি পুজো দিন। ময়নার গলাটা এরকম শুনে আমি ময়নার দিকে
সন্দেহ ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে বলেছিলাম, বৌমার গলাটা এইরকম ভারী ভারী লাগছে কেন হঠাৎ? কি হলো ওর গলাটা? আরও সন্ধেবেলায় এবার থেকে পুজো দেবে নাই বা কেন? এই কথা বলে ঘরের আলোটা জ্বালিয়ে 1 পা 2 পা করে বৌমার সামনে গিয়ে দাঁড়াতেই বৌমার চেহারাটা দেখে আমি খানিকটা ভয়ে আঁতকে উঠি। এই কথা বলে বিজয়া দেবী চুপ করে যেতেই রাতুল প্রশ্ন করে, মা, চুপ করে গেলে কেন? বলো ময়নার, তুমি কি এমন চেহারা দেখেছো যে তুমি ভয়ে আঁতকে উঠলে? আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর 2 চোখ লাল, যেন মনে হচ্ছে ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এছাড়া ওর 2 চোখের তলায় পুরো কালো কালি পড়েছে, আর সেই সঙ্গে ওর মুখটা কেমন যেন বিকৃত হয়ে ভয়ঙ্কর লাগছে, যেন ময়নার মুখের জায়গায় ময়নার মুখ নেই, অন্য কারোর মুখ বসানো। ময়নার চেহারার এই রকম হাল দেখে জিজ্ঞেস করি, বৌমা তোমার কি হয়েছে? তোমার চেহারার হাল এরকম হলো কি করে? তোমার কি শরীর খারাপ? আমার প্রশ্ন শুনে ময়না আমার দিকে কেমন একটা দৃষ্টি নিয়ে তাকায়। ওর ওই দৃষ্টি দেখে আমার খুব একটা ভালো লাগে না, মনের মধ্যে কেমন একটা কু ডাকে। তারপর আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় সাপদের হাসি হেসে আবার সেই ভারী গলায় বলে, মা, আমার শরীর একদম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যেটা দিন, আমি একটু পরে রাতের রান্নাটা করছি। বৌমার এই কথা শুনে আমি আর ওকে কিছু বলি না। ঘর থেকে বেরোতেই যাব, হঠাৎ আমার দৃষ্টি আপনা থেকে এই বৌমার পায়ের পাতার দিকে পড়ে, আর যা দেখি তা দেখে আমার 2 চোখ বিস্ফারিত হয়ে যায়। আমি দেখি বৌমার পায়ের পাতা আমাদের স্বাভাবিক মানুষের মতো সোজা নয়, কেমন যেন উল্টো দিকে ঘোরানো। আমি এরকম অদ্ভুত দৃশ্য দেখেও কিছু না দেখার ভান করে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে আসি, আর মনে মনে ভাবি, কিছুক্ষণ আগে যে অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া দৃশ্যটা দেখলাম সেটা কি সত্যি না মিথ্যে? আমার চোখের ভুল নয় তো? বিজয়া যখন রাতুলকে ময়নার অদ্ভুত পরিবর্তন লক্ষণ সম্পর্কে এই সব কথা বলছিল, তখন রান্নাঘর থেকে রেবতীর চিৎকার শোনা যায়। ও গিন্নিমা, ও রাতুল দাদা বাবু, তোমরা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে আসো, দেখে যাও ময়না বৌদিমণি কি কাণ্ড বানিয়েছে। রান্নাঘর থেকে রেবতীর চিৎকার শুনে রাতুল ও বিজয়া দেবী রান্নাঘরের দিকে ছুটে যায়, আর রেবতীকে বিজয়া জিজ্ঞাসা করে, কি হলো কি? তুই এভাবে 7 সকালে চিৎকার চেঁচামেচি করছিস কেন? ময়না আবার কি কোনো কাণ্ড বাঁধিয়েছে নাকি? হ্যাঁ? বিজয়া দেবীর প্রশ্ন শুনে রেবতী হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করে, ও গিন্নিমা, গিন্নিমা, আমি কিছুক্ষণ আগে যখন রান্নাঘর মুছছিলাম, দেখি কি ময়না বৌদিমণি ঘর থেকে বাচ্চাদের মতো হাওয়া করে দিতে দিতে আমার দিকে এগিয়ে আসছে, আর বিশ্রী ধরনের একটা ক্যাক ক্যাক করে হাসি হাসতে হাসতে বলছে, এবার থেকে তুই আমাকে রাজনন্দিনী ডাকবি, বুঝেছিস রেবতী? ময়না বৌদিমণির মুখে রাজনন্দিনী নামটা শুনে আমি থমকে যাই আর প্রশ্ন করি, ও ময়না বৌদিমণি, তুমি পাগলের মতো কি কথা বলছো? তোমার নাম তো ময়না, এখানে রাজনন্দিনী নামটা কোথা থেকে আসছে? আমার প্রশ্ন শুনে ময়না বৌদিমণি আমার ওরকম বিশ্রী রকম হাসতে হাসতে বলে, আমি ময়না নই, আমি রাজনন্দিনী। রাজনন্দিনী, আমাকে এবার থেকে রাজনন্দিনী বৌদিমণি ডাকবি, বুঝেছিস? এই কথা বলতে বলতে ময়না বৌদিমণি আবার বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে নিজের ঘরে ঢুকে যায় গো। ও গিন্নিমা, ও দাদা বাবু, তোমরা একটু দেখো না। তুই এসব কি বলছিস রেবতী? ময়না নিজের ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে তোর সামনে এসে এই কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি সত্যি কথা বলছি। রেবতী আর বিজয়া যখন একে অপরের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল, হঠাৎ সেই সময় ময়নার ঘর থেকে একটা বিকট চিৎকার শোনা যায়, সেই সঙ্গে কিছু হিস হিসে গলায় কথা। তুই কি ভেবেছিস ময়না, আমার জায়গায় তুই সংসার করবি? তা আমি কিছুতেই হতে দেব না। তুই যদি আমার সংসারে আসিস, আমার হাতেই কিন্তু তাহলে তোর মৃত্যু তুই জানিস।
ময়নার ঘর থেকে বিকট চিৎকার আর এই কথাগুলো শুনে রেবতী, বিজয়া ও রাতুল ময়নার ঘরে ছুটে যেতেই যা দেখে তা দেখে ওদের তিনজনের চোখ কপালে উঠে যায়। ওরা তিনজন বিস্ফারিত নয়নে তাকিয়ে দেখে ময়না বিছানার ওপর থেকে 5 ফুট উচ্চতায় ভাসছে আর তার নিজের গলাটা টিপে ধরে চিৎকার করে বলছে, তুই কি ভেবেছিস ময়না আমার সংসারে ঢুকে স্বামীর সংসার করবি, তাই না? আমি কিছুতেই তোকে সেটা করতে দেব না। আমি রাজনন্দিনী, তুই আমার সংসার থেকে বেরিয়ে যা বলছি। এই কথা বলে ময়না শরীরটা ধপ করে বিছানায় পড়ে যায়। ময়না শরীরটা পড়ে যেতেই ওরা তিনজন ভয়ে চমকে ওঠে। ময়নার মুখ থেকে ভয়ঙ্কর কথাগুলো শুনে আর এই বিভীষিকাময় দৃশ্য দেখে বিজয়া রাতুলের হাতটা ধরে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে, রাতুল, বৌমার কি হয়েছে? ওই এরকম আচরণ করছে কেন? জানি না মা, তোমার বৌমা এইরকম অদ্ভুত ধরনের আচার আচরণ করছে কেন? গিন্নিমা, রাতুল দাদা বাবু, ময়না বৌদিমণির হাব ভাব আমার ঠিক লাগছে না। আমার মনে হয় বৌদিমণির এই ভূতে বা শাকচুনিতে ধরেছে। তোমরা দেখছো না বৌদিমণির গলার স্বরটা কেমন অন্যরকম লাগছে। রেবতী যখন বিজয়া ও রাতুলকে এই কথাগুলো বলছিল সেই সময় ময়না বিছানার উপর শটাং উঠে বসে। তারপর ওদের তিনজনের দিকে একটা ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, আমায় তোরা এবার থেকে রাজনন্দিনী বলে ডাকবি, বুঝেছিস? আমি তোদের বউ ময়না নই, আমি রাজনন্দিনী। ওরে রাতুল, তুই একটা কিছু কর, বৌমার আচরণ আমার ভালো ঠেকছে না। গিন্নিমা, ময়না বৌদিমণির হাব ভাব তো আমার ঠিক লাগছে না। আমার সঙ্গে এখন একটা জায়গায় যাবেন, উনি একমাত্র বলে দিতে পারবেন ময়না বৌদিমণির কি হয়েছে। এইরকম অদ্ভুত ধারা পাগলের মতো আচার আচরণ করছেন কেন উনি? উনি বলতে তুই আমাকে কোথায় নিয়ে যেতে চাইছিস? গিন্নিমা, আপনি বিজয় নারায়ণ তান্ত্রিকের নাম শুনেছেন? না তো, আমি তো কোনোদিন শুনিনি। কোথায় থাকেন উনি? নীলগঞ্জ গ্রামে, এই তো ছাতালগঞ্জ গ্রামের পাশের গ্রামে। উনি একমাত্র ময়না বৌদিমণিকে দেখে বলে দিতে পারবেন বৌদিমণির কি হয়েছে। রেবতীর এই কথা ময়না শরীরে ভর করে থাকা রাজনন্দিনীর দুষ্ট প্রেতের কানে যেতেই সে রেবতীর দিকে ছুটে আসে ও রেবতীর গলাটা টিপে ধরে বলে, শয়তানি, তুই আমাকে এই বাড়ি থেকে তান্ত্রিকের সাহায্য নিয়ে তাড়াবি ভেবেছিস? এটা আমার সংসার, তুই আমাকে তাড়াতে পারবি না। এই কথা বলে ময়না শরীরে ভর করে থাকা রাজনন্দিনীর দুষ্ট আত্মা রেবতীকে এক হাত দিয়ে তুলে ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দেয়। রেবতী ঘরের কোণে গিয়ে ছিটকে পড়তেই সে সঙ্গে সঙ্গে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ঘরের মধ্যে এই রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে দেখে বিজয়া দেবী সাহস করে তার গলায় 108টা রুদ্রাক্ষের মালা গলা থেকে খুলে নিয়ে ময়নার দিকে এগিয়ে গিয়ে ওর কপালের মাঝখানে চেপে ধরে মা তারার মন্ত্রপাঠ যখন করতে শুরু করে তখন ময়না শরীরে ভর করে থাকা রাজনন্দিনীর দুষ্ট আত্মা চিৎকার করে বিজয়া দেবীর উদ্দেশ্যে বলে, এই বুড়ি, আমার কপাল থেকে রুদ্রাক্ষের মালাটা সরা বলছি, আমার সারাটা শরীর জ্বলে পড়ে যাচ্ছে। ময়না এই কথা বলতে বলতে ছটফট করতে করতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যেতেই বিজয়া দেবী ময়নার গলায় রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দিয়ে রাতুলের দিকে তাকিয়ে বলে, রাতুল, বৌমাকে শুইয়ে দে যা। আর আমি বৌমার গলায় যে রুদ্রাক্ষের মালাটা পরালাম সেটা যেন আজ রাতে খবরদার খুলিস না। কাল সকাল হলেই আমি রেবতীকে নিয়ে তান্ত্রিক বিজয়নারায়ণ মুখার্জির সঙ্গে দেখা করতে গ্রামে যাব। বিজয়ার কথা শুনে রাতুল এই প্রসঙ্গে কোনো কথা না বাড়িয়ে ময়নাকে কোলে তুলে নিয়ে চলে যায়। মাঝরাতে একটা হিস হিসে গলার আওয়াজে রাতুলের ঘুমটা ভেঙে যায়। রাতুলের ঘুমটা ভেঙে যেতেই সে চোখ মেলে তাকিয়ে দেখে তার বুকের ওপর ময়না হাত পা ছড়িয়ে বসে আছে আর তার দিকে লাল ক্রুদ্ধ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে একটা সাপদের রহস্যময় নীরব হাসি হাসতে হাসতে বলছে, রাতুল, ওঠো, দেখো তোমার রাজনন্দিনী তোমার কাছে এসেছে। তোমার কাছে আদর খাবে বলে আদর করবে না রাতুল?
ময়নাকে বুকের ওপর বসে লাল জ্বলন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে এই কথাগুলো বলতে দেখে রাতুল বিজয়া দেবীকে চিৎকার করে যেই ডাকতে যাবে অমনি ময়না রাতুলের গলাটা টিপে ধরে বলে, একদম ওই বুড়িটাকে তুমি ডাকবে না। ওই বুড়িটা আমাদের মধ্যে এলেই আমি যে তোমাকে আর পাবো না। এই কথা বলে ময়না তার মুখ গহ্বর থেকে লাল লালোয়িত জিভটা বের করে রাতুলের সারা মুখে বোলাতে থাকে আর দুই হাতের বড় বড় ধারালো নখ দিয়ে রাতুলের সারা নগ্ন শরীরে আঁচড় কাটতে কাটতে বলতে থাকে, রাতুল, তুমি শুধু আমার, আমি তোমাকে আর কারোর কাছে যেতে দেবো না। ওই ময়নাকে আমি অনেক দূরে সরিয়ে দেবো। রাতুল ময়নার নখের আঁচড়ের আঘাত সহ্য করতে না পেরে যন্ত্রণা মাখানো কাতর গলায় বলে ওঠে, ময়না 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 ময়না, আমাকে ছেড়ে দাও ময়না। আমার খুব ব্যথা লাগছে ময়না। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি শুধু আমার। রাতুল, এ রাতুল, ওঠ বাবা, দেখ কত সকাল হয়ে গেল। আজ তো আমার সঙ্গে তোর বিজয়নারায়ণ মুখার্জির কাছে যাওয়ার কথা রে, যাবি না? বিজয়া দেবী খোল বাবু, বেশ দরজাটা কয়েকবার খোল। রাতুলের ঘরের সামনে দাঁড়িয়ে রাতুলকে ডাকার পর রাতুল যখন দরজা খুলল না ভেতর থেকে, তখন বিজয়া দেবী রাতুলের বন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, বাবা, সেই কখন থেকে রাতুলকে ডাকছি, ও দরজা খুলছে না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? বৌমা, বৌমা ওর আবার কোনো ক্ষতি করলো না তো? বিজয়া দেবী এই কথা বলে আবার যখন দরজায় ধাক্কা মেরে রাতুলকে ডাকতে যাবে, তখন ভেতর থেকে দরজাটা আপনা আপনি খুলে যেতেই বিজয়া দেবী অবাক গলায় বলে, এ কি, কিছুক্ষণ আগে পর্যন্ত তো ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, এর মধ্যেই আপনাদেরকে খুলে গেল কি করে? এই কথা বলে বিজয়া দেবী রাতুলের ঘরে ঢুকতেই যা দৃশ্য দেখল তা হলো রাতুল বিছানা থেকে উল্টে মাটিতে অজ্ঞান হয়ে হাত পা ছড়িয়ে নগ্ন অবস্থায় পড়ে আছে। আর রাতুলের সারা শরীরে বড় বড় লাল লাল নখের আঁচড়ের দাগের ভর্তি। রাতুলকে নগ্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে বিজয়া দেবী চিৎকার করে কাঁদতে কাঁদতে রাতুলের দিকে ছুটে যায় ও রাতুলের গায়ে হাত দিয়ে ডাকতে থাকে, রাতুল, 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 তোর কি হলো? কি হলো তোর? তোর তোর এই অবস্থা কে করলো? হে রাতুল, রাতুল। বিজয়া দেবী এই কথাগুলো বলার সময় আপনা থেকেই দৃষ্টি চলে যায় ঘরের সিলিংয়ের দিকে। ঘরের সিলিংয়ের দিকে বিজয়া দেবীর দৃষ্টি যেতেই দেখে ময়না ঘরের সারা সিলিং জুড়ে মাকড়সার মতো গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিজয়া দেবীর দিকে তাকিয়ে একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসতে হাসতে বলছে, তোর বউকে আমি অনেকদিন আগেই মেরে ফেলেছি রে বুড়ি। তোর বৌমা ময়না নেই রে, আমি রাজনন্দিনী। আমি এবার থেকে তোদের সঙ্গে সংসার করব। ময়নার মুখ থেকে বিজয়া দেবী এই কথা শুনে তার ভ্রু কুঁচকে যায় ও অবাক বিস্ময় ভরা কণ্ঠে বলে, ময়না এইসব পাগলের মতো কি কথা বলছে? ময়না অনেকদিন আগে মারা গেছে মানে? আমার বাড়িতে এইসব কি ঘটে চলেছে? বিজয়া দেবী যখন ময়নার দিকে তাকিয়ে এই সব কথা বলছিল, সেই সময় ঘরের বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ শোনা যায়। তুই কে শয়তানি? তুই এই নিরীহ অবলা মেয়েটার শরীরে প্রবেশ করে ওকে কষ্ট দিচ্ছিস কেন? ঘরের বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ বিজয়া দেবীর কানে আসতেই সে পিছন ফিরে তাকিয়ে দেখে ঘরের দরজার সামনে লাল রক্তাম্বর পরা বছর 55-56 এক ভদ্রলোক গম্ভীরভাবে ময়নার দিকে তাকিয়ে আছে আর তার পাশে রেবতী দাঁড়িয়ে আছে। লাল রক্তাম্বর পরিহিত ভদ্রলোককে দেখা মাত্র বিজয়া দেবী হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে বলে, বাবা ঠাকুর, আপনি এসেছেন? আপনি আপনি দয়া করে আমার ছেলের সংসারটা বাঁচান, বাঁচান।
না হলে ওই শয়তানি প্রেত আমার ছেলে আর আমার নিরীহ বৌমাকে যে শেষ করে দিতে বসেছে। বিজয়া দেবীর কথা শুনে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি বিজয়া দেবীর দিকে না তাকিয়ে বলেন, আপনি মা কিছু চিন্তা করবেন না, আমি দেখছি ওই শয়তানিকে কি করে ঘায়েল করা যায়। তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি এই কথা বলে তার কাঁধে ঝোলানো লাল ব্যাগটা থেকে একটা ছোট লোহার ত্রিশূল বের করে সেটার দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন একটা মন্ত্র বিড়বিড় করে পাঠ করে। তারপর সেই লোহার ত্রিশূলটা ময়নার দিকে ছুটতেই ময়নার বুকের বাঁ দিকে ত্রিশূলটা বিঁধতেই ময়না একটা বিকট চিৎকার করে উঠে সঙ্গে সঙ্গে মাটিতে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। ময়না অজ্ঞান হয়ে পড়ে যেতেই অন্যদিকে রাতুলের জ্ঞান ফিরে আসে। রাতুলের জ্ঞান ফিরতেই রাতুল তার সামনে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জিকে দেখে বিজয়া দেবীকে ক্লান্ত গলায় প্রশ্ন করে, মা, এই লাল রক্তাম্বর পরিহিত ভদ্রলোকটি কে? রাতুলের প্রশ্ন শুনে বিজয়া দেবী রাতুলের সঙ্গে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির আলাপ পরিচয় করিয়ে দিতেই তিনি রাতুলকে প্রশ্ন করেন, আচ্ছা বাবা, তুমি বৌমাকে নিয়ে এরই মধ্যে কোথাও বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ বাবা, গিয়েছিলাম। আমার প্রিয় বন্ধু আকাশের বিয়েতে আমরা দুজন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। আমাদের 3টে গ্রামের পর ওই নীলগঞ্জ গ্রামেতে। আচ্ছা একটু মনে করে বলো তো, সেদিন রাতে তোমরা কোথাও কি ছিলে বা তোমাদের সঙ্গে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল কি? তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির এই প্রশ্ন শুনে রাতুল কিছুক্ষণ কি যেন একটা ভাবে, তারপর বলে, হ্যাঁ বাবা ঠাকুর, সেদিন রাতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় আমরা দুজন একটা পুরনো রাজবাড়িতে রাত কাটিয়েছিলাম। আর দিনটা ছিল একটা ঘোর বর্ষার দিন। রাজবাড়িটা কোথায় বলতে পারবে? হ্যাঁ পারবো, পাঁশকুড়া গ্রামে। রাতুলের মুখে এই কথা শুনে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির মুখটা সঙ্গে সঙ্গে সাদা ফ্যাকাশে হয়ে যায় এবং তিনি আমতা আমতা করে বলেন, যেদিন তোমরা ওই পাঁশকুড়া রাজবাড়িতে রাত কাটিয়েছিলে সেদিন তোমাদের দুজনের সঙ্গে কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা ঘটেছিল কি? একটু মনে করে বলো তো। হ্যাঁ বাবা ঠাকুর, 3টে অদ্ভুত ঘটনা ঘটেছিল, কিন্তু আমার সঙ্গে নয়, ময়নার সঙ্গে। আমরা যখন গাড়ি থেকে নেমে ওই রাজবাড়িটার দিকে যাচ্ছি, ওই রাজবাড়ির কিছুটা আগে একটা ছোট মতো জঙ্গল পড়ে। ওই জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা যখন দুজন হেঁটে আসছিলাম, হঠাৎ ময়না হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। ওকে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়তে দেখে আমি ওকে জিজ্ঞাসা করেছি, কি হয়েছে কি হয়েছে ময়না, তুমি হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? আমার প্রশ্ন শুনে ও জঙ্গলের চারিদিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, রাতুল, আমার মনে হলো আমাকে আমাকে পেছন থেকে কেউ যেন ডাকছে আর বলছে, আয় ময়না, আমার কাছে আয়, আমি সেই তখন থেকে তোর জন্য যে অপেক্ষা করছি। ময়নার মুখে আমি এই কথা শুনে বলি, ধুর, এ তোমার মনের ভুল, ওই ফাঁকা জঙ্গলের মধ্যে তোমাকে কে ডাকবে? আমার ধমক শুনে ময়না আমার সঙ্গে এই বিষয়ে আর কোনো কথা না বাড়িয়ে আবার রাজবাড়ির দিকে চলতে শুরু করে। এরপর যখন আমরা দুজন রাজবাড়ির কাছাকাছি এসে গেছি, তখন ময়না আমার হাতটা হঠাৎ খামচে ধরে আর রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকিয়ে আবার ভয় মিশ্রিত কণ্ঠে বলে, রাতুল, রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকাও, দেখো দেখো, ওই মহিলাটা আমার দিকে তাকিয়ে কেমন খ্যাক খ্যাক করে হাসছে, দেখে না কেমন ভয় লাগছে। আমি ওর এই কথা শুনে রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকাই আর বলি, ময়না, তুমি তখন থেকে কি শুরু করেছো বলো তো? একবার বলছো তোমাকে পিছন দিক থেকে খনখনে গলায় কোনো মহিলা ডাকছে, আবার বলছো এখন রাজবাড়ির দোতলার জানলায় একটা মহিলা দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে হাসছে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল একেবারে?
তুমি জানলার দিকে তাকিয়ে দেখো তো ভালো করে, কোথায় কোন মহিলা দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসছে। আমার এই কথা শুনে ময়না রাজবাড়ির দোতলার জানলার দিকে তাকায় হতভম্বের মতো। তারপর অবাক গলায় বলে, এই তো কিছুক্ষণ আগে মহিলাটা জানলার গড়ার ধরে দাঁড়িয়েছিল আর আমার দিকে তাকিয়ে কেমন খ্যাক খ্যাক করে হাসছিল। এরই মধ্যে গেল কোথায়? আমি ওর এই কথাগুলো শুনে তখন রেগে গিয়ে বলে উঠি, ময়না তখন থেকে তোমার ন্যাকামো দেখে যাচ্ছি, তাড়াতাড়ি রাজবাড়ির ভিতর চলো। এরপর বৃষ্টির গতিবেগ বেড়ে গেলে সেই জল তোমার গায়ে লাগলে তোমার কিন্তু জ্বর হবে, এই বলে দিলাম। এরপর আমার ধমক শুনে ময়না আমার সঙ্গে ওই রাজবাড়ি যায় এবং সেই দিন রাত্রিটা আমরা রাজবাড়ির একটা ঘরে রাত কাটাই। পরদিন সকালে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই কথা বলে রাতুল চুপ করে যায়। রাতুলকে চুপ করে যেতে দেখে বিজয়া দেবী বলে, কি রে রাতুল, চুপ করে গেলি কেন? পরদিন সকালে ঘুম থেকে উঠে কি অদ্ভুত ঘটনা ঘটেছে বল। পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি উঠে দেখি আমার পাশে ময়না নেই। ঘরের দরজাটা হাট করে খোলা। ময়নাকে ঘরের ভিতর না দেখতে পেয়ে আমি ওকে ডাক দিতে দিতে ঘরের বাইরে বেরিয়ে আসি। ইতিমধ্যেই আমার ডাক শুনে ওই রাজবাড়ির যে দেখাশোনা করে সেই বৃদ্ধ লোকটি আমার সামনে এসে দাঁড়ায় এবং একটু রাগত স্বরে জিজ্ঞেস করে, দাদাবাবু, এই সাত সকালে আপনি চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনার কি হয়েছে? বৃদ্ধ লোকটির প্রশ্ন শুনে আমি তখন বলি, আমার স্ত্রী ময়নাকে এই রাজবাড়ির কোথাও দেখেছেন? কই না তো দাদাবাবু, দিদিমণিকে তো এই রাজবাড়ির কোথাও দেখিনি। কেন, কি হয়েছে? আসলে ঘুম থেকে উঠে আমি আমার স্ত্রীকে ঘরের কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। আমার এই কথা শুনে বৃদ্ধ লোকটি বলে, রাজবাড়ির একতলাটা ভালো করে খুঁজে দেখেছেন? হ্যাঁ, একতলার প্রত্যেকটা ঘর ভালো করে খুঁজে দেখেছি, একতলার কোথাও নেই। আচ্ছা, আমার সঙ্গে দোতলায় একবার চলুন তো। এই কথা বলে বৃদ্ধ লোকটি আমাকে রাজবাড়ির দোতলায় নিয়ে যেতেই আমি দোতলার প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করি ময়নাকে দোতলার প্রত্যেকটা ঘরে খুঁজতে খুঁজতে দোতলার করিডোরের শেষ প্রান্তে একটা ঘরের সামনে এসে দাঁড়াই। দেখি ওই ঘরের মাঝখানের মেঝেতে ময়না শুয়ে ঘুমিয়ে আছে। আমি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই ঘরে ময়নার কাছে ছুটে যাই আর বলি, তুমি এই দোতলার ঘরে কি করছো ময়না? আমার ডাক শুনে ময়না হাই তুলতে তুলতে উঠে বলে, কি হয়েছে রাতুল, ডাকছো কেন? ওর এই কথা শুনে আমি আবার বলি, ময়না, দোতলার ঘরে তুমি কি করছো? তুমি তো নিচের ঘরে আমার সঙ্গে ঘুমিয়েছিলে, দোতলার এই ঘরে এসে শুয়ে আছো কেন? আমি দোতলায় এলাম কি করে? আমার এই প্রশ্ন শুনে ময়না ঘরটার চারিদিকটা তাকাতে তাকাতে অবাক গলায় বলে, আমাকে কে নিয়ে এলো? আর আমি মেঝেতে শুয়ে কেন? আমি তো বিছানায় শুয়েছিলাম। ওর এই কথা শুনে আমি ওকে রেগে বলি, আমার সঙ্গে মশকরা হচ্ছে ময়না? তুমি দোতলায় এলে কি করে তুমি জানো না? না, আমি দোতলায় এলাম কি করে আমি সত্যিই জানি না। তুমি বিশ্বাস করো রাতুল। ময়নার এই কথায় আমি কিছুতেই বিশ্বাস না করে উল্টে ওকে বললাম, অনেক সকাল হয়ে গেছে, চলো এবার বাড়ি ফেরা যাক। এই কথা বলে আমি ময়নাকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরে আসি বাবা ঠাকুর। রাতুলের মুখ থেকে এরপরে সব ঘটনা শুনে তান্ত্রিক বিজয়নারায়ণ মুখার্জি বেশ অনেকক্ষণ ধরে ময়নাকে পর্যবেক্ষণ করে তারপর বিজয় ও রাতুলকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় ময়নার শরীরে যে দুষ্ট আত্মা ভর করেছে সে দুষ্ট আত্মা ময়নার পূর্ব পরিচিত, তাই সে ময়নার উপর এইভাবে প্রতিশোধ নিচ্ছে। বাবা ঠাকুর, আপনি এ কি কথা বলছেন? ময়নার শরীরে যে আত্মা ভর করেছে সে ময়নার পূর্ব পরিচিত, কিন্তু সেই পূর্ব পরিচিত ব্যক্তিটি কে আপনি বলতে পারবেন? ময়নার সেই পূর্ব পরিচিত ব্যক্তিটির নাম যজ্ঞের মাধ্যমেই জানা যাবে। শোন,
আজ রাতে তোদের বাড়ির ছাদে আমি একটা যজ্ঞ করব। কোনো আপত্তি নেই তো তোদের? না না ঠাকুর, কোনো আপত্তি নেই। আচ্ছা বেশ। তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির এই কথা শেষ হতেই আবার শটাং ময়না উঠে বসে। তারপর ওদের চারজনের দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে দাঁত কিরমির করতে করতে বিশ্রী গলায় বলে, আমাকে তোরা এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবি না। আমি এই বাড়িতেই থাকবো। আমি এই বাড়িতে রাতুলের সঙ্গে সংসার করব। রাতুল শুধু আমার, আর কারণ না, আর কারণ না। এই কথা বলে ময়না আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। ময়নাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি বিজয়া দেবীর দিকে তাকিয়ে বলেন, শোন, আমি এখন তোর বৌমার জন্য মা তারার একটা মন্ত্রপুত কবচ দিচ্ছি। এই কবচটা বৌমাকে পরিয়ে দে, আর যজ্ঞ শুরু হওয়ার পূর্বে বৌমাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে যজ্ঞের আসরে নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা বাবা। আরে শয়তান তান্ত্রিক, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি যখন একবার ময়নার সংসারে ঢুকেছি তখন আমি সংসার ছেড়ে যাব না। আমি এই বলে দিলাম, আমি যাব না। ময়না যখন হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করতে করতে এই কথাগুলো বলছিল, তখন তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি ময়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে জোরে জোরে একটা মন্ত্র জপ করতে করতে এগিয়ে আসে। ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রপাঠ করতে করতে ময়নার দিকে এগিয়ে এসে ময়নার কপালে লাল সিঁদুরের তিলক কেটে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি প্রশ্ন করেন ময়নার শরীরে ভর করে থাকা সেই দুষ্ট প্রেতের উদ্দেশ্যে। এই, তোর নাম কি? তুই এই নিরীহ অবলা মেয়েটা শরীরে প্রবেশ করেছিস কেন? ও তোর কি ক্ষতি করেছে? তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির এই প্রশ্ন শুনে ময়নার শরীরে ভর করে থাকা সেই দুষ্ট প্রেত একটা পৈশাচিক বিশ্রী হাসি হাসতে হাসতে বলে, আমার নাম রাজনন্দিনী রায়। ময়না আমার অতীতে অনেক বড় ক্ষতি করেছে, তাই ওকে শাস্তি দেওয়ার জন্য আমি ওর শরীরে প্রবেশ করেছি। ময়না তোর কি ক্ষতি করেছে বল শয়তানি। তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জির মুখে এই প্রশ্ন শুনে ধীরে ধীরে রাজনন্দিনীর প্রেত ময়না তার সঙ্গে কি অন্যায় কাজ করেছিল সেই অতীতের কাহিনী বলতে শুরু করে। ঘটনাটা ঘটে আজ থেকে 25 বছর আগে, পাঁশকুড়া গ্রামে ওই পোড়ো রাজবাড়িতে। আমার বাবার নাম ছিল অবিনাশ রায়। আমার বাবা ময়নার বাবার খুব ভালো বন্ধু ছিল। ওর বাবার নাম ছিল দীপক সান্যাল। আমার বাবা ও ময়নার বাবা, এনারা দুজনে ছিল ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যবসা। আমার বাবা এই ব্যবসার মালিক ছিল, আর ওর বাবা ছিল আমার বাবার সেক্রেটারি। ওনার ব্যবসাটা শুরু করার পর 3-4 বছর দুজনে মিলেমিশে ব্যবসাটা ভালোই চলছিল। হঠাৎ একদিন বাবার মুখে শোনা গেল কারখানা থেকে গাড়ির নানা ধরনের পার্টস চুরি যাচ্ছে। প্রায় প্রত্যেক দিনই কেউ চুরি করছে, কিন্তু কে করছে তা বাবা বুঝতে পারে না। এইরকম যখন প্রায় প্রত্যেক দিনই কারখানা থেকে গাড়ির নানা ধরনের পার্টস চুরি যাচ্ছে, তখন বাবার ব্যবসার ক্ষতি হচ্ছে। আমার আর ময়নার পরিবারের তখন খুব শোচনীয় অবস্থা। এরই মধ্যে একদিন দীপক কাকু আমার বাবার কাছে এসে একটা প্রস্তাব দেয় আর বলে, অবিনাশ, তোকে একটা কথা বলবো। জানি এই সময় আমার এই কথাটা বলা উচিত নয়। কি কথা বল দীপক। শোন না, অনেক দিন তো হয়ে গেল আমরা দুই পরিবার মিলে কোথাও ঘুরতে যাইনি এই ব্যবসা সংক্রান্ত সমস্যার জন্য। বাচ্চা দুটোর মন ভালো করার জন্য চল না আমরা দুই পরিবার মিলে কোথাও ঘুরে আসি। দীপক কাকুর এই প্রস্তাব শুনে বাবা জিজ্ঞাসা করে, কোথায় ঘুরতে যাবি, কিছু ঠিক করেছিস? হ্যাঁ করেছি, পাঁশকুড়া গ্রামের রাজবাড়িতে। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টার রাস্তা। বেশি দিন ওখানে থাকবো না, ওই মাত্র 3 দিন ওই রাজবাড়িতে থাকবো। অবিনাশ, তোকে ওই টাকা পয়সা নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দীপক কাকুর ঘুরতে যাওয়ার এই সুন্দর প্রস্তাবের কথাটা শুনে বাবা কিচ্ছু বলে না। বাবা ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু আমি জানতাম না যে আমাদের এই ঘুরতে যাওয়ার পিছনে দীপক কাকুর একটা বদমতলব আছে। এরপর আমরা দুই পরিবার মিলে দীপক কাকুর সঙ্গে পাঁশকুড়া গ্রামের রাজবাড়িতে ঘুরতে যাই। আমরা পাঁশকুড়া রাজবাড়িতে 2 দিন খুব আনন্দ করি।
যেদিন বাড়ি ফিরবো তার আগের দিন রাতে আমাদের পরিবারের সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটা হলো, আমরা যখন দুই পরিবার মিলে রাতের খাবার খেতে বসেছি, বাবা মা খেতে খেতে জোরে খুব জোরে জোরে কাশতে শুরু করে, আর কাশির সঙ্গে ওদের মুখ থেকে দলা দলা রক্ত বেরোতে শুরু করে। বাবা মায়ের এই অবস্থা দেখে আমি দীপক কাকুকে বলি, কাকু তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, বাবা মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কথা শুনে দীপক কাকু একটা অদ্ভুত রহস্যের হাসি হেসে বলে, হাসপাতাল? রাজনন্দিনী মা, এখানে যে কোনো হাসপাতাল নেই। আর এই যে আমি গাড়ি করে তোর বাবা মাকে হাসপাতালে নিয়ে যাব, আমার গাড়ির তেলটাও তো ফুরিয়ে গিয়েছে। দীপক কাকুর এই কথা শুনে আমি হতাশ হয়ে পড়ি। এরপর সেই দিন রাতে বাবা মা কাঁচতে কাঁচতে মুখ থেকে রক্ত তুলতে তুলতে আমার সামনে মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর আমি আরও বেশ কিছুদিন ময়না ও পরিবারের সঙ্গে রাজবাড়িতে ছিলাম। একদিন রাতে আমি যখন রাজবাড়ি দোতলার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, হঠাৎ আমার সারা শরীরে একটা তীব্র গরম অনুভব হতেই আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে যেতেই আমি উঠে দেখি আমার ঘরের চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সারা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমি চিৎকার করে উঠি, দীপক কাকু আমাকে বাঁচাও, আমার সারা শরীর জ্বলে পড়ে গেল। আমি চিৎকার করে দীপক কাকুকে ডাকতেই দেখি দীপক কাকু আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে, আর মুখে তার সাপদের হাসি, এক রহস্যময় হাসি। আমার ঘরের দরজার কাছে দীপক কাকুকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চিৎকার করে বলি, দীপক কাকু আমাকে বাঁচাও, আমার সারা শরীর আগুনে পড়ে যাচ্ছে, দীপক কাকু বাঁচাও। আমার এই কথা শুনে দীপক কাকু একটা শয়তানের বিকট হাসি হাসতে হাসতে বলে, মর 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 তুই জ্বলে পুড়ে ঝলসে মার। তোকে আমি কিছুতেই বাঁচাবো না রাজনন্দিনী। কেন কাকু, তুমি আমাকে বাঁচাবে না কেন? আমি কি দোষ করেছি যে তুমি আমাকে বাঁচাবে না? না 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 না, দোষ তুই করিসনি, করেছে তোর বাবা আর মা। তাই তো আমি তোর বাবা মাকে বিষ খাইয়ে মেরে ফেললাম। বাবা মা তোমার সঙ্গে এমন দোষ করেছিল যে তুমি ওদেরকে বিষ খাইয়ে মেরে ফেললে? আমার প্রশ্ন শুনে দীপক কাকু গর্জে উঠে বলে, শুনবি, তোর বাবা মা আমার সঙ্গে কি এমন অন্যায় করেছিল যে আমি ওদেরকে বিষ খাইয়ে মারতে বাধ্য হয়েছি? তবে শোন, তুই তো জানিস আমি আর তোর বাবা খুব ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। দুজনে একই সঙ্গে একই স্কুলে ও একই কলেজে পড়েছে। আমাদের দুজনের কলেজে পড়াকালীন তোর মা মানে পিয়ালি আমাদের সঙ্গে কলেজে ভর্তি হয়। তোর মা ভর্তি হবার পর আমাদের তিনজনের একই সাবজেক্ট থাকার জন্য তোর মায়ের সঙ্গে আমাদের দুজনের খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। আর আমাদের এই তিনজনের বন্ধুত্বের মধ্যে দিয়ে আমি পিয়ালিকে মানে তোর মাকে মনে মনে খুব ভালোবেসে ফেলি, কিন্তু এই ভালোবাসার কথা আমি ওকে বলতে পারি না, মনের মধ্যে চেপে রাখি, পরে কোনো এক সময় বলবো বলে। এরপর হঠাৎ একদিন আমি জানতে পারি পিয়ালির বিয়ে। আর কার সঙ্গে ঠিক হয়েছে জানিস? আমারই প্রিয় বন্ধু অবিনাশের সঙ্গে। এই খবরটা আমি জানতে পেরে আমার মনে মনে খুব রাগ হয় তোর বাবা আর তোর মায়ের ওপর, কিন্তু আমি কিছু 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 করতে পারি না। তোর বাবা ও মায়ের বিয়ে হয়ে যাবার পর আরো বছরখানেক কেটে যায়। এরপর আমারও বিয়ে হয় ও ময়না জন্মায়। এরপর তোরা দুজন যখন ধীরে ধীরে বড় হচ্ছিস, তখন তোর বাবা এই ব্যবসাটা শুরু করে ও সেই ব্যবসায় আমাকে সেক্রেটারি করে রাখে, কিন্তু পুরো ব্যবসার দায়িত্ব দেয় না, সবটা নিজের হাতে একা সামলায়। এটা দেখে আমার খুব মনে মনে রাগ হতো, আর ভাবতাম কবে এই ব্যবসাটা আমি পুরো নিজের হাতে সামলাবো। এরকম যখন একটা মাথায় ভাবনা চলছে, ঠিক সেই সময় আমার এক পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়। ওর নাম
গুরুজিৎ আগরওয়াল। বিদেশে বড় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। ওনার কাজ হলো এদেশের গাড়ির বিভিন্ন কলকারখানা থেকে গাড়ির নানা ধরনের পার্টস সংগ্রহ করে নিজে বিদেশের গাড়ি কারখানায় সেটাকে চড়া দামে বেচে দেওয়া। গুরুজিৎ আগরওয়ালের সঙ্গে আলাপ হবার পর আমি ধীরে ধীরে অবিনাশের চোখ এড়িয়ে আমাদের কারখানা থেকে গাড়ি নানা ধরনের পার্টস চুরি করে গুরুজিৎ আগরওয়ালের হাতে মোটা টাকার বিনিময়ে পার্টসগুলো তুলে দিতাম দিনের পর দিন। আমি যখন গাড়ির পার্টসগুলো বিদেশে পাচার করছি তখন আমি মনে মনে ঠিক করি তোদের তিনজনকে সরিয়ে দিয়ে আমি যেন পুরোপুরি অবিনাশের কোম্পানিটা নিজের নামে করে নিতে পারি। তাই তো তোদের তিনজনকে মারার জন্য আমি তোদেরকে এই রাজবাড়িতে এনেছি। এখন আমার পুরোপুরি কাজ শেষ। রাজনন্দিনী, এবার তুই চুলে পুড়ে ঝলসে মর। তুই চলে যাওয়ার পর তোর বাবার কোম্পানির মালিক এখন আমি। এই কথা বলে দীপক কাকু আমাকে ওই জ্বলন্ত আগুনের শিকার মধ্যে ফেলে দিয়ে ওই রাজবাড়ি ছেড়ে চলে যায়। আর আমি ওই রাজবাড়ির দোতলার ঘরে জ্বলন্ত আগুনে ঝলসে পুড়ে প্রাণ ত্যাগ করি। সেই থেকে আমার অতৃপ্ত প্রেতাত্মা ওই পাঁশকুড়া রাজবাড়িতে বন্দি হয়ে আছে আজও। সেই দিন রাতে এত বছর পর আমি যখন রাজবাড়িতে ময়নাকে প্রবেশ করতে দেখলাম, আমার সারা শরীরটা রাগে জ্বলে উঠল। আমি মনে মনে ঠিক করলাম, আমার বাবা মাও আমাকে যে পাপী মেরেছে তার মেয়েকে অতীতে করা অন্যায়ের শাস্তি দেবই দেব। আর আমি আমাদের তিনজনের ওপর হওয়াই অন্যায়ের শাস্তি ময়নাকে দিতে পেরেছি এত বছর পর। আমি আজ তৃপ্ত, আমি আজ শান্ত। শয়তানি, তুই ময়নাকে কি শাস্তি দিয়েছিস বল? আমি ময়নাকে মেরে ফেলেছি সেই দিন রাতে আমার ছলনায় ভুলিয়ে। ময়নাও বেঁচে নেই, ও মরে গেছে। এতদিন তোরা যাকে ময়না বলে ভেবে এসেছিস, ও ময়না ছিল না, সে রাজনন্দিনী ছিল। রাজনন্দিনী মানে আমি। রাজনন্দিনীর এই কথা শেষ হওয়া মাত্র একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ ময়নার শরীরের ভিতর থেকে একটা মানুষের মতো কালো ধোঁয়া বেরিয়ে আসতেই ময়নার শরীরটা ধপ করে মাটিতে পড়ে যেতেই রাতুল ও বিজয়া দেবী দেখে ময়নার শরীরটা ধীরে ধীরে পচতে শুরু করে দিয়েছে। ময়নার পচে গলে যাওয়া নিথর মৃতদেহটা দেখে রাতুল ও বিজয়া হাউ হাউ করে কেঁদে ওঠে। অন্যদিকে তান্ত্রিক বিজয় নারায়ণ মুখার্জি ময়নার নিথর পচে গলে যাওয়া মৃতদেহটা দেখে হতাশ হয়ে বিজয়া ও রাতুলকে বলেন, যা সর্বনাশ হওয়ার অনেকদিন আগেই হয়ে গিয়েছে, আমার আর কিছুই করার নেই। তোরা যত দ্রুত সম্ভব ময়নার পচে যাওয়া মৃতদেহটা সৎকার করার চেষ্টা কর। বেশিক্ষণ ফেলে রাখলে তোদের বাড়ির বা তোদের আবার ক্ষতি হতে পারে। কারণটা জেনে রাখিস, বাসি মরা থেকে অনেক দুষ্ট আত্মার জন্ম হয় যে। অনেক ধন্যবাদ শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।